নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি জহিতা। যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশু মৃত্যু। 3 দিনে 11টি শিশু মৃত্যুর অভিযোগ উঠছে। যেমনটা জানা যাচ্ছে, প্রিম্যাচিওর সহ হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল ওই শিশুরা এবং শেষ সময়ে ভর্তি হওয়ার দাবি এবং যে কারণে মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু মৃত্যুর ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে 11টি সদ্যজাতর মৃত্যু হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা। তবে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা এবং সেখানে কিন্তু গত 3 দিনে 11টি শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একেবারে। এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে একেবারে শেষ সময়ে এসে ভর্তি করা হয়েছিল হাসপাতালে এবং যে কারণে মৃত্যু হয়েছে ওই শিশুগুলির, এমনটাই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণের সঙ্গে কথা বলবো। তবে যে খবরের দিকে নজর রেখেছে আরো একবার জানাবো, শেষ সময় ভর্তি হওয়ায় মৃত্যু। হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছে যে হার্টের সমস্যা নিয়ে এই শিশুগুলি ভর্তি হচ্ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তবে গত 3 দিনে 11 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার জেরে স্বাভাবিকভাবেই এতগুলি শিশু মৃত্যুর ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হাসপাতালে 3 দিনে 11টি শিশুর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। তার সঙ্গে ছিল প্রিম্যাচিওর শিশু এবং যেমনটা জানা যাচ্ছে হার্টের সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল শিশুগুলিকে এবং হাসপাতালের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে একেবারে শেষ সময় এসে ভর্তি করা হয়েছিল এবং যে কারণে মৃত্যু হয়েছে। বিস্তারিত কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? কারণ গত 3 দিনে 11টি শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দেখো, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে শেষ মুহূর্তে শিশুদের রেফার করা হচ্ছে এবং অপুষ্টিজনিত শিশু আসছে, বিশেষ করে হার্টের সমস্যা নিয়ে প্রচুর শিশু আসছে এবং জেলার বিভিন্ন নার্সিংহোমে যে সমস্ত শিশু জন্ম নিচ্ছে তাদের সিরিয়াস হলেই রেফার করে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, যার ফলে গোল্ডেন আওয়ারে ওই শিশুদের পারছে মেডিকেল কলেজ হাসপাতাল, যার কারণেই মৃত্যু ঘটছে এবং মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ। অভিভাবকরা জানাচ্ছে কিরকম অবস্থায় থাকবে তারা যেমন জানেন না, তেমনি অন্যান্য মহকুমা হাসপাতালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মতন উন্নত পরিষেবা করা দরকার। তুমি জানো যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পেডিয়াট্রিক বিভাগ, পিকু বিভাগ এবং এসএনসিইউ বিভাগ মোট 150টি বেড রয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 300 শিশু ভর্তি রয়েছে, অর্থাৎ প্রত্যেক বেডে 2 জন করে প্রায় শিশু রয়েছে, যার ফলে চিকিৎসার যে ঘাটতি সেই ঘাটতি কিন্তু সত্যিই দেখা দিচ্ছে। কারণ পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নেই। যদিও হাসপাতালের অধ্যক্ষ অমিত কুমার দা জানাচ্ছেন যে হাসপাতালে সমস্ত রকম চিকিৎসা হচ্ছে এবং শিশুরা যাতে দ্রুত সুস্থ হয় তার জন্য সমস্ত রকম পরিকাঠামো রয়েছে। তবে শিশুদের আনা হচ্ছে না ঠিক টাইমে এবং অপুষ্টিজনিত 7-8 মাসের শিশু ডেলিভারি হচ্ছে সেরকম শিশু এবং প্রায় 500 থেকে 1200 ওজনের, যেখানে 1.5 কেজি ওজনের শিশু জন্ম নেওয়ার কথা সেখানে 500 থেকে 1200 জনের শিশু আসছে, যার ফলে কিন্তু শিশু মৃত্যু ঘটছে এবং গড়ে 3 থেকে 4 জন শিশু মৃত্যু ঘটে, যার ফলে এরকম কিছু নয় যে বড় কিছু হয়েছে বা অনেক শিশুর মৃত্যু হয়েছে। তবে যে সমস্ত শিশুর মৃত্যু হচ্ছে তাদের অভিভাবকরা জানাচ্ছেন যে সত্যিই তারা খুব সমস্যা নিয়ে বা সিরিয়াস ইস্যু নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতাল হয়তো বাঁচাতে পারছে না চেষ্টা করেও। কিন্তু বিষয় যেটা হচ্ছে, কেন এই অপুষ্টিজনিত বাচ্চা, কেন এই প্রিম্যাচিওর বাচ্চা, এটা কি স্বাস্থ্য দপ্তরকে আরো জোর দেওয়া উচিত বলে যারা অভিভাবক তারাও জানাচ্ছেন। কারণ হচ্ছে প্রিম্যাচিওর বাচ্চা অনেক সময় মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা দেখা যায়, যার ফলে প্রিম্যাচিওর ডেলিভারি করাতেই হয়, না হলে সেই শিশুর মায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, যার ফলে কোনো চিকিৎসকে রিস্ক নেন না, যার ফলে সিজার করে সেই সমস্ত শিশু তারা জন্ম নেয়। আর সেই সমস্ত শিশুকে ভর্তি করা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। পেশেন্টদের দাবি যে গত 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে শিশুর এবং তারা এটা কোনোভাবেই মেনে নিচ্ছেন না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করতে জানাচ্ছে যে কোনোভাবেই 8 জন শিশুর মৃত্যু হয়নি, কারণ 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছিল এবং যে মৃত্যুটা খুব অস্বাভাবিক নয়, যার ফলে 3 জন বা 4 জন গড়ে যে মৃত্যুর ঘটনা সেটা কিন্তু ঘটেই চলেছে। এখন মুর্শিদাবাদে এই মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে যে 4টি মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন শিশুদের চিকিৎসার জন্য নিকু বা এসএনসি ওয়ার্ড সেরকম নেই, যার ফলে কিন্তু সমস্যা ঘটছে। একেবারে ধন্যবাদ কল্যাণ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। হাসপাতাল কর্তৃপক্ষ কি দাবি করেছে বিষয় শোনাবো আপনাদের। কিন্তু আমরা শিশুদের অনেক পরে রেফার করা হয়, বেশিরভাগ এই মুর্শিদাবাদ জেলার বড় বৃহৎ জেলা এবং একটাই মেডিকেল কলেজ এবং এখানে প্রচুর
আমাদের পেশেন্ট আছে, শিশুও প্রচুর আছে। আমাদের ডাক্তারবাবুরা সাধ্যমতো চেষ্টা করেন এবং তাদের বাঁচানোর চেষ্টা করেন। তবে এই মুহূর্তে কিন্তু আমার কাছে 8টা শিশু মৃত্যুর খবর নেই। এবারে সোনারপুরের দিকে নজর রাখবো। সোনারপুরে চৌহাটিতে বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যের উপরে হামলার অভিযোগ করছে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত বিজেপির পোলিং এজেন্ট বলেই জানা যাচ্ছে। গোবিন্দ অধিকারী এবং তার পরিবার এবং তাকে হামলার অভিযোগ। অধিকারী পরিবারের হামলায় অনেকেই আহত হয়েছেন। তিনি চেন্নাই আইআইটির প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় সূত্রে খবর, গোবিন্দ অধিকারীর সঙ্গে তাদের প্রতিবেশী স্মৃতি দেবনাথের একটি পোষ্য কুকুর নিয়ে বিবাদ চলছিল বেশ কয়েকদিন ধরে। সেই বিবাদের জেরে স্মৃতির বাবা ও ভাইকে আটক করে পুলিশ। একেবারে এবারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুখদেব। সুখদেব, কি কারণে এই সংঘর্ষ, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গুরুতরভাবে আঘাত করে এই অর্চন যে ভট্টাচার্য, যাকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। তবে তোমাকে আমি বলে রাখবো যে এই যে ছাত্র, তিনি যথেষ্ট মেধাবী এবং চেন্নাই আইআইটির প্রথম বর্ষের ছাত্র। তবে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের যে ডিএসপি ক্রাইম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তার মুখ থেকে যেটা জানা যায় যে এটা পারিবারিক বিবাদ, এর মধ্যে কোনো রাজনৈতিক যোগ নেই। তবে বিষয়টা তারা খতিয়ে দেখছেন। তবে বিজেপির তরফ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে, যেহেতু তিনি এলাকার যে পোলিং এজেন্ট হিসাবে কাজ করেছিলেন এইবারে লোকসভা নির্বাচনে, তারপরে তাকে এইভাবে হামলা চালানো হয়। তবে মূলত যেটা গন্ডগোল সূত্রপাত সেটা হচ্ছে একটি কুকুরকে কেন্দ্র করে। যে স্মৃতি দেবনাথ যে রয়েছেন, যে এই যে অর্চন ভট্টাচার্য যার প্রেমিকা, সেই তাকে ফোন করে ডাকে চেন্নাই থেকে। তখন সেই অর্চন ভট্টাচার্য সেখান থেকে চলে আসে, এসে তারপরে এই তাদের বাড়িতে ঢোকে এই চাপড় দিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই সেখানে তার অবনতি ঘটতে থাকে। তাকে এরপরেই এসএসকেএমে তাকে স্থানান্তরিত করা হয় বলে এমনটাই জানা যাচ্ছে। তবে সোনারপুর থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে বিভিন্ন নমুনা সংগ্রহে নেমেছে এবং যেই অস্ত্রটি দিয়ে তাকে আঘাত করা হয়েছিল সেই অস্ত্রটি ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেই অস্ত্র কি কারণে মারা হলো এই অর্চনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় যে স্মৃতি, যে অর্চনের যে প্রেমিকা রয়েছে, সেই প্রেমিকার বাবা ও তার দাদাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে কি কারণের জন্য এই ঘটনা ঘটানো হলো, কি কারণ, এই মূলত এই কারণটা কি, পুরো বিষয়টা তদন্ত করে দেখছে সোনারপুর থানা। একেবারে ধন্যবাদ জানাবো সুখদেব। সোনারপুরে চৌহাটিতে বিজেপি কর্মী এবং তার পরিবারের সদস্যের উপরে হামলার অভিযোগ উঠছে। যেমনটা জানা যাচ্ছে, পুরনো বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। সরকারি জমি দখল করে খামার বাড়ি তৈরির অভিযোগ তৃণমূল নেতা রঞ্জনশীল শর্মার বিরুদ্ধে এবং খামার বাড়িতে চলল বুলডোজার। পুলিশকে নিয়ে খামার বাড়ি ভেঙে দিলেন বিডিও। জলপাইগুড়ি রাজগঞ্জের ঘটনা, বিজেপি নেতা রিসর্ট ভাঙতে এসে ভাঙা হলো তৃণমূল নেতার খামার বাড়ি। অর্থাৎ সরকারি জমি দখল করে এই খামার বাড়ি তৈরি হয়েছিল, সেই খামার বাড়ি ভেঙে দেওয়া হলো বুলডোজার চালিয়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে জলপাইগুড়ির রাজগঞ্জে এই ঘটনাটি ঘটেছে এবং যেমনটা জানা যাচ্ছে বিজেপি নেতার রিসর্ট ভাঙতে আসা হয়েছিল এবং সেই জায়গায় ভাঙা হলো তৃণমূল নেতার খামার বাড়ি। বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসেছিলেন বিডিও এবং সেখানে কিন্তু তৃণমূল নেতার খামার বাড়ি ভাঙা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসে তৃণমূল নেতার খামার বাড়ি ভাঙা হলো, কি জানা যাচ্ছে, কি বলছে পুলিশ প্রশাসন? দেখো, যেটা প্রথমে জানা গিয়েছিল যে এক বিজেপি নেতার একটি রিসর্ট, সেটি নাকি বেআইনি এবং তাপস রায় নামে সেই বিজেপি নেতা কিন্তু তার রিসর্টটা ভাঙতে আসে প্রশাসনের তরফ থেকে। তবে যখন রিসর্ট ভাঙতে আসে সেই বিজেপি নেতার ছেলে বৈধ কাগজপত্র দেখান এবং জানান যে অবস্থা ঠিকঠাক রয়েছে, তখনই দেখা যায় যে রাজগঞ্জের বিডিও এবং অন্যান্যদের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। তারা সরাসরি চলে যান শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর যে ওয়ার্ডে যিনি কাউন্সিলর রয়েছে রঞ্জনশীল শর্মা, যে ওখানে আরেকটি খামার বাড়ি রয়েছে, একদম বিলাসবহুল খামার বাড়ি, সামনে কিন্তু বিশাল বাগানো পুকুর থেকে শুরু করে সমস্ত রকম যে ব্যবস্থা সেখানে রয়েছে, সেই খামার বাড়িতে তুলে যান। সেটির একটি অংশ কিন্তু কার্যত বলা যায় যে বুলডোজারতে ভেঙে দেন। যেটি জানা যাচ্ছে যে সরকারি দখল হওয়া জমিতে সেই খামার বাড়ি তৈরি হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে সেই খামার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে।
এবং প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতায় কিন্তু অনেকটাই খুশি হয়েছেন। পাশাপাশি একটা বিষয় যেটা উঠে আসছে, যে যিনি কাউন্সিলর তিনি যেটা বলছেন যে এই খামার বাড়ির কিন্তু অনেকটা অংশ, অনেকটা জমি কিন্তু তিনি এর আগে যখন ভোরের আলো প্রজেক্ট হয়েছিল সেটাই তিনি দান করেছেন। এবং তিনি যেটা বলছেন যে সরকারের যদি প্রয়োজন হয়, সরকারের উন্নয়নের জন্য জমির প্রয়োজন হয়, একটা নির্দিষ্ট বস্তু, এই নিয়ে কোনো সমস্যা নেই। তবে রীতিমতো যেটা দেখা যাচ্ছে, বুলডোজার চালিয়ে যেভাবে একজন তৃণমূলের কাউন্সিলর যে খামার বাড়ি ভেঙে দেওয়া হলো, এটা নিয়ে রীতিমতো শোরগোল করেছে। এবং ঘটনার জেরে কিন্তু দেখা যাচ্ছে যে ওই এলাকায় একটা রাজনৈতিক যে চাঞ্চল্য চাপানোতক সেটাও কিন্তু শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই নিয়ে কিন্তু কোনো রকম বিরোধিতা বা কোনো রকম ভাবে পরস্পর বিরোধী মন্তব্য কোনোটাই কিন্তু উঠে আসেনি। এবং প্রশাসনের তরফ থেকে যেটা দেখা যাচ্ছে যে বিগত কয়েকদিন আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন এলাকায় যে অবৈধ নির্মাণ থেকে শুরু করে সরকারি জমি দখল করে বিভিন্ন নির্মাণ, দোকানপাট, বাজারঘাট, যেটা মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর প্রশাসন সচেষ্ট হয়েছিল সেগুলোকে সমাধান করার এবং সেগুলোকে ভেঙে ফেলা, সেই কাজ কিন্তু প্রশাসনের থেকে করা হচ্ছে। এবং এই প্রশাসনের ভূমিকা কিন্তু একদিনের মানুষ যথেষ্ট খুশি। ইন্দ্রাণী, ধন্যবাদ কৌস্তব। কথা বললাম প্রতিনিধি কৌস্তব ভৌমিকের সঙ্গে। সরকারি জমি দখল করে খামার বাড়ি তৈরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, এবং তার খামার বাড়ি ভাঙা হলো বুলডোজার দিয়ে। বুলডোজার চালিয়ে ভাঙা হচ্ছে তৃণমূল নেতার খামার বাড়ি। এবং দেখতে পাচ্ছেন সেই ছবি জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে, এবং সেই মতোই কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এবং জলপাইগুড়ির রাজগঞ্জে এবার বিজেপি নেতার রিসর্ট ভাঙতে এসে ভাঙা হলো তৃণমূল নেতার খামার বাড়ি। কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। যেমনটা তিনি লিখেছেন যে আক্রান্তের ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে পুলিশ। তৃণমূলের গুন্ডারা মহিলার পোশাক খুলে নিয়ে যায়। তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হোক, এমনটাই দাবি তুলেছেন তিনি। ঘটনা সিবিআই তদন্ত করতে হবে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন যে এই ঘটনায় যেন সিবিআই তদন্ত করে এবং তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হোক, সেটা দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শুভেন্দু অধিকারীর। তিনি আক্রমণ করেছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হোক, আক্রান্তের ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে পুলিশ। কেন এই মন্তব্য করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং তৃণমূলের গুন্ডারা মহিলার পোশাক খুলে নিয়ে যায়, এমনটাই অভিযোগ করেছেন সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু অধিকারী। কোচবিহারে মহিলাকে বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ যেমনটা সামনে আসছে, এবং সেই ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। যেমনটা তিনি লিখেছেন, আক্রান্তের ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে পুলিশ, এবং তৃণমূলের গুন্ডারা মহিলার পোশাক খুলে নিয়ে যায়। তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হোক। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, যে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বিবস্ত্র করে, সেই ঘটনায় সোশ্যাল মিডিয়া আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করে দেওয়া হোক, সিবিআই তদন্ত হোক। দেবাশিস শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়া আক্রমণ করেছেন যে ঘটনা ঘটেছে, যেখানে কোচবিহারে বিজেপি মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে। দেখো, একদমই তাই। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি তার সোশ্যাল মিডিয়াতে টুইটার হ্যান্ডেলে, তিনি এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে বিজেপি কোচবিহারে বিজেপির মাইনরিটি সংখ্যালঘু মোর্চার যিনি নেত্রী, তাকে তৃণমূল কংগ্রেসের শাসক দলের গুন্ডারা তাকে বিবস্ত্র করে মারধর করেছে, এবং সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে, এবং সেই পুলিশ অফিসারকে তাকে সাসপেন্ড করা, তাকে বহিষ্কার করার করেছে, তাদেরকে প্রস্তাব করেছে, এবং বলেছেন যে সেই অফিসারকে সাসপেন্ড করতে হবে। এবং এর পাশাপাশি পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই ঘটনা সিবিআই তদন্তের দাবি তিনি জানিয়েছেন। অর্থাৎ কোচবিহারে মহিলা সংখ্যালঘু মোর্চার নেত্রী তাকে যে বিবস্ত্র করে মারধর করেছে, এমনটাই অভিযোগ করেছে বিরোধী দলনেতা। এবং পাশাপাশি কিন্তু তার যে অফিসার, তদন্তকারী অফিসার, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে বহিষ্কারে তার করা হোক, এমনটাই তিনি আবেদন জানিয়েছে। এর পাশাপাশি ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ধন্যবাদ দেবাশিস। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। আক্রান্তের ছেঁড়া পোশাক জমা দিতে বলেছে পুলিশ, এমনটা কিন্তু সোশ্যাল মিডিয়া লিখেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের গুন্ডারা মহিলার পোশাক খুলে নিয়ে যায়,
তদন্তকারী অফিসারকে সাসপেন্ড করা হোক, সিবিআই তদন্তের পাশাপাশি দাবি করেছেন শুভেন্দু অধিকারী। কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে যে মারধরের ঘটনা, যে হেনস্থা করার ঘটনা সামনে এসেছে, তার আগে এই বিষয়ে কিন্তু আগেই সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়া আক্রমণ করেছেন, পোস্ট করেছেন তিনি যে এই ঘটনার যে তদন্তকারী অফিসার তাকে সাসপেন্ড করতে হবে, পাশাপাশি সিবিআই তদন্তের দাবি চেয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ যে মন্তব্য করেছেন সেটা নিয়েও কিন্তু আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে। কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের ঘটনা এবং এই ঘটনায় কিন্তু শুরু হয়েছে বিতর্ক। এর আগে বারবার কিন্তু সরব হয়েছেন জেলার বিজেপি নেতৃত্ব, সঙ্গে সঙ্গে রাজ্য নেতৃত্ব কিন্তু সরব হয়েছেন। এবার শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। এবং শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাবো। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন কোচবিহারে যে ঘটনা ঘটেছিল, মহিলা বিজেপি কর্মীকে মারধর করা হয়েছিল বিবস্ত্র করে, সেখানে বলছেন যে তদন্তকারী যে অফিসার তাকে সাসপেন্ড করা হোক, কারণ পুলিশ যে মন্তব্য করছে সেটা অন্যায়, এবং সিবিআই তদন্তের দাবি চেয়েছেন। কি বলবেন? প্রথমত, বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে সংস্থার রাজনীতি করতে বিজেপিকে এর আগে বাংলার মানুষ দেখেছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে যেভাবে মাত্র 2000 টাকার বিনিময়ে মা বোনেদের মিথ্যা ধর্ষণের, যৌন নির্যাতনের অভিযোগ করতে বলেছিল, যেভাবে সাদা কাগজে সই করিয়ে বা ইংরেজি না জানা মহিলাদের ইংরেজিতে চিঠি লিখে জোর করে সই করিয়ে মিথ্যাচার করেছিল, পরবর্তী ক্ষেত্রে গঙ্গাধর কয়াল কাদেরী মন্ডল সভাপতি তার ভিডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে সেই সত্যতা সামনে চলে এসেছিল। সুতরাং মা বোনেদের ন্যূনতম সম্মান বিজেপির চোখে আছে বলে আজকের দিনে কেউ আর বিশ্বাস করে না। আর দ্বিতীয়ত বলি, সিবিআই এমন একটা ইনভেস্টিগেটিং এজেন্সি যেটা পুরোপুরি বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, এবং যারা শুধুমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলকে কালিমালিপ্ত করার নামে দীর্ঘমেয়াদী তদন্ত চালায়, কোনো তদন্তেরই সুরাহা করতে পারে না। অন্যদিকে বিজেপির অভিযুক্ত কারণ কেশাগ্রস্ত স্পর্শ করে না। সুতরাং সিবিআই যে একটা পক্ষপাতদুষ্ট বিজেপির শাখা সংগঠন, সেটাও এই মুহূর্তে সবাই বুঝে গেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। কোচবিহারে মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, সোশ্যাল মিডিয়া পুলিশকে আক্রমণ শুভেন্দুর। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বোলপুরে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু হয়েছে হাসপাতালে। শেখ আব্দুল আলিম তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং অবশেষে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। একই পরিবারের 3 জনকে পুড়িয়ে খুনের অভিযোগ করছে। ভাই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় খুন, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আলিমের ভাই স্ত্রীকে আটক করেছে পুলিশ। বাড়ির বাইরে থেকে তেল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ। বোলপুরে পুড়িয়ে খুন, অগ্নিদগ্ধ স্বামীর মৃত্যু হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ভাই স্ত্রীর অবৈধ সম্পর্ক জেনে ফেলার কারণে এই খুনের চক্রান্ত। বাড়ির বাইরে থেকে তেল ঢেলে পুড়িয়ে খুনের অভিযোগ করছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে এবং গ্রামবাসীরা তাদের কি দাবি? দেখো ইন্দ্রাণী, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে। বোলপুরের রজতপুরে যে একই পরিবারের 3 জনকে জীবন্ত আগুনে পুড়িয়ে খুনের যে অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ, এই ঘটনায় কিন্তু নতুন মোড়, নতুন চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে। দেখো কি অভিযোগ। তুমি জানো যে বৃহস্পতিবার মধ্যরাত, শুক্রবার তখন প্রায় পড়ে গেছে, ঘড়ির কাঁটায় রাত্রি 1টা। রজতপুর গ্রাম, যে গ্রামে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই গ্রামেই একতলা বাড়িতে একটি রুমে শেখ আব্দুল আলিম, তার স্ত্রী এবং তার 4 বছরের শিশু কিন্তু ঘুমিয়েছিলেন। এই ঘুমন্ত অবস্থায় বাইরে জানলার দিকে কেরোসিন তেল ঢেলে দিয়ে, কাপড়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুজনের মৃত্যু হয়, মা ও শিশির। পরে এদিন ভোর রাতে মৃত্যু হয়েছে শেখ আব্দুল আলিমের। দেখো, এই তিনজন নৃশংস নারকীয় হত্যালীলার পিছনের কারণ কি, এটাই সবচেয়ে বড় কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি, রজতপুর গ্রামের মানুষের কৌতূহল ছিল, বীরভূম জেলার মানুষের কৌতূহল ছিল, বোলপুরের মানুষের কৌতূহল ছিল যে তাহলে এত বড় নারকীয় হত্যালীলা কারা চালালো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কলকাতা টিভির পর্দায় আমরা তুলে ধরছি। এই মুহূর্তে যে সমস্ত দর্শক দেখছেন কলকাতা টিভিদের, তাদের আমরা জানাচ্ছি যে চাঞ্চল্যকর তথ্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা টিভির হাতে। দেখো, বোলপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছেন, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার তিনি এসেছেন। দেখো, এই ঘটনায় এবার অবৈধ সম্পর্কের জের এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখো, এই আব্দুল আলিম তারা কিন্তু 4 ভাই। আব্দুল আলিমের দাদা রয়েছে, তার নিচে 2 ভাই রয়েছে। এই আব্দুল আলিমের যে বাবা, সেই বাবা যে তৃতীয় সন্তান বলতে পারে, তার নাম হচ্ছে শেখ রতন। রতনের স্ত্রীর নাম হচ্ছে যে জানতে পারছি যে স্মৃতি বিবি। এই স্মৃতি বিবির সাথে রজতপুর গ্রামেরই পাশের পাড়া বাঁধপাড়া একজন হাতুড়ে ডাক্তার পেশায়, তার নাম হচ্ছে চন্দন শেখ। তার সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সেই সম্পর্কে লিপ্ত হয় এবং এই সম্পর্ক কিন্তু সামনে আসে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসছে। এবং আমার সূত্র মারফত জানতে পারছি, নিহত শেখ আব্দুল আলিম তার যে বড় ছেলে পাশে ডুবে শুয়েছিল শেখ আক্তার, ওয়াসিম আক্তার, সেই নাকি এই বয়ান পুলিশকে দিয়েছে। ইতিমধ্যেই এটা জানা যাচ্ছে কিছু খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ মনা। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী। চোখ রাখবো পরবর্তী খবরে। উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠছে। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভদীপ সরকার ওরফে প্রসূন সরকারের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। গত 2.5 বছর ধরে তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে জানান অভিযোগকারী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর আছে, সকাল থেকে কিন্তু দফায় দফায় প্রসূন সরকারের যিনি কাউন্সিলর তার বাড়িতে গেছে পুলিশ। মহিলা থানার পক্ষ থেকে তার বাড়িতে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ প্রসূন সরকারের বাড়ির কাছ থেকে। গতকাল এই এফআইআর হওয়ার পর থেকে কিন্তু রীতিমতো গা ঢাকা দিয়েছে প্রসূন সরকার। এলাকায় একটি চাপা উত্তেজনা রয়েছে এবং বিজেপি সেই ভূমিকাকে কটাক্ষ করে নিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কালচার হচ্ছে যে মহিলাদের সঙ্গে এরকম অভব্য আচরণ করা, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সঙ্গে সহবাস করা, এমনই কিন্তু বিজেপি নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে প্রসূন সরকারের বাড়ির লোক। তার বাবা বলছেন যে মেয়েটি তার বাবাকেও ফোন করেছিলেন এবং একটি ওয়ান সাইডেড লাভ বলেও তিনি জানান। তিনি বলেছেন যে মেয়েটির মানসিক ভারসাম্য, মেয়েটির মানসিক চিকিৎসার দরকার, সেই কারণে তার কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় 12 ঘন্টা কেটে গেলেও অভিযুক্ত প্রসূন সরকারের কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কার্যত নিজের ফোনটি সুইচ অফ অবস্থায় রেখেছে প্রসূন সরকার। এলাকায় থেকে একটি যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন তারা ইতিমধ্যেই জানিয়েছে যে আইনি পদক্ষেপ নেবে, পরবর্তী আইনি পদক্ষেপ দেওয়া হবে বা মাথা পেতে দেওয়া হবে। ধন্যবাদ শুভজিৎ। কথা বললাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। কি অভিযোগ করেছেন এই মহিলা, শোনাব আপনাদের। কলতা 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, টিএমসি কাউন্সিলর প্রসূন সরকার। তো তারপর থেকে সে আমাকে প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয় এবং তারপরে আমাকে বিয়েরও প্রস্তাব দেয়। তারপরে আমি ওনার সাথে রিলেশনে যাই। তারপরে ওনার একদিন ফোনটা অফ দেখে আমি জানতে পারি যে ওনার বিয়ে আছে এবং বাড়িতে বাচ্চা আছে। তো ওনার বাড়িতে গিয়ে যতবার আমি বলি বাচ্চার ফটো কার, উনি সেটা বাচ্চাটাকে অস্বীকার করেন যে আমার রিলেটিভের বাচ্চা। হ্যাঁ, উনি বাচ্চাটাকে একদমই মানতে চাননি। কিছুদিন আগে আমি জানতে পারি ওনার একটা না, একের বেশি 3টে বিয়ে ওনার, এবং 4 নম্বরটা আমি ছিলাম। হয়তো আমার সাথে ওই ফিরছে আরো খবর নিয়ে, একটা বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী, বোমার আঘাতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও।
যেমনটা জানা যাচ্ছে, রানীনগরের ডেপুটি পাড়া এই ঘটনাটি ঘটেছে। আহত দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন। ঘটনার তদন্তে রানীনগর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী, পাশাপাশি এক সাধারণ মানুষ তিনিও জখম হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজন। এই ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। আহতরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে রানীনগরে। তৃণমূল কর্মীর যেমনটা জানা যাচ্ছে তিনি জখম হয়েছেন। বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের সংঘর্ষে জখম তৃণমূল কর্মী। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল। রাকিবুল, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি? দেখো, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং পুলিশের যে টহলদারি, সেই পুলিশের টহলদারি চলছে ইতিমধ্যেই। রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে এলাকায় মোতায়েন, ফলে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের মধ্যে। তবে এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়িয়েছে এই রানীনগরের ডিপুটি পাড়া এলাকায়। কেননা এই এলাকায় কিন্তু বাম কংগ্রেস এবং তৃণমূলের যে সংঘর্ষ, বোমাবাজি, সেই বোমাবাজির ঘটনায় কিন্তু একজন তৃণমূল কর্মী এবং একজন সাধারণ মানুষ কিন্তু আহত হয়েছে। আর এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছিয়েছে ডোমকল এসডিপিও এবং রানীনগর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করছে এবং যারা এই এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে তাদেরকে কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেওয়ার ব্যবস্থা করছে এবং জমায়েত কিন্তু ছত্রভঙ্গ করছে, এমনটাই কিন্তু ছবি আপাতত দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিন্তু তৃণমূলের অভিযোগ পুলিশের বিরুদ্ধে একাধিক, যে পুলিশ কিন্তু বাম কংগ্রেস কর্মী সমর্থকের হয়ে কাজ করছে এবং তারা কিন্তু তৃণমূলের কয়েকজন কর্মীকে আটক করেছে। এই ঘটনায় কিন্তু তারা উত্তেজনা করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু রাকিবুল, এই সংঘর্ষের সূত্রপাত কিভাবে হয়েছে? দেখো, এক কর্মী অর্থাৎ তৃণমূল কর্মীর ছেলে, তিনি কিন্তু রাস্তা দিয়ে হাঁটছিলেন। একেবারে এটা ভোট পরবর্তী হিংসার ছবি বলা যেতে পারে। কেননা এক কর্মীর ছেলে তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় আচমকাই তাকে আক্রমণ করে বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। তারপরেই তাকে যখন আক্রমণ করে, তারপরেই কিন্তু পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। তারাও কিন্তু পাল্টা জবাব দিতে গিয়েই কিন্তু বোমাবাজির সৃষ্টি হয় এবং সেখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত শুরু হয়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো রাকিবুল। যে খবরের দিকে নজর রাখবো, দলবিরোধী কাজের জন্য 3 অঞ্চল সভাপতিকে বহিষ্কার করলো বাঁকুড়া জেলা তৃণমূল। কোনো দলবিরোধী কাজ করা হয়নি, পাল্টা দাবি বহিষ্কৃত তৃণমূল অঞ্চল সভাপতি। লোকসভা ভোটে বাঁকুড়া আসন ফিরে পেয়েছে তৃণমূল এবং বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে হারিয়ে জয়ী তৃণমূলের অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার সিমলাপাল অঞ্চল তৃণমূল সভাপতি দেবাশিস গুলি, পারশোলা অঞ্চলে তৃণমূল সভাপতি বিবেকানন্দ সিংহ মহাপাত্র এবং কেঞ্জাকুড়া অঞ্চল তৃণমূল সভাপতি রঞ্জিত চট্টোপাধ্যায়কে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, তৃণমূল এ বিষয়ে কি জানাচ্ছে এবং পাল্টা যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরই বা কি বক্তব্য? স্বরূপ, শোনা যাচ্ছে? স্বরূপ, শুনতে পাচ্ছ? আমরা কথা বলবো স্বরূপের সঙ্গে। তবে জানাবো যে ঘটনার দিকে নজর রেখেছি। বাঁকুড়ায় তৃণমূলের 3 অঞ্চল সভাপতিকে বহিষ্কার করা হয়েছে, তারা দলবিরোধী কাজ করেছিলেন বলে দাবি করা হচ্ছে এবং আমরা জানি যে বাঁকুড়া আসন পুনরুদ্ধার করেছে তৃণমূল এবং তারপরে কিন্তু বেশ কিছু দলের অন্দরে যে গোলমালের খবর সামনে আসছিল এবং যে 3 অঞ্চল সভাপতি তাদের ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে এবং তারা দাবি করেছেন যে তারা কোনো রকম দলবিরোধী কাজ করেননি। ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, কি জানতে পারছো, তৃণমূল কি বলছে এবং যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরই বা কি বক্তব্য? তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী তথা তিনি বাঁকুড়ার সাংসদ, এবারে নির্বাচিত সাংসদ, তার যেটা বক্তব্য হচ্ছে পর্যালোচনা করছে দল, কোন কোন জায়গায় ত্রুটি, কেন খারাপ ফল হলো সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ যে পরিমাণ জয়ের ব্যবধান হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। স্বাভাবিকভাবেই তৃণমূল নেতৃত্ব দলের মধ্যে অন্তর্তদন্ত শুরু করেছেন এবং সেই অন্তর্তদন্তের
যেটা উঠে এসেছে তা হচ্ছে সিমলাপাল অঞ্চলের অঞ্চল সভাপতি, পারশোলা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং কেঞ্জাকুড়া অঞ্চলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে কিন্তু মূলত যে অভিযোগ সামনে এসেছে তারা দল বিরোধী কাজ করেছেন এবং ভোটের কাজে তাদের কাজে সন্তুষ্ট নয় দল, এবং সেই কারণ দেখিয়েই কিন্তু তিনজনকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তী নির্দেশ না পর্যন্ত। তবে অরূপ চক্রবর্তী সভাপতি তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে এই ধরনের তদন্ত কিন্তু দলের মধ্যে চলছে, যারা যারা দলে থেকে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বিরোধী পক্ষের ভোট করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে আরো কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে, নেওয়া হবে, এমন কথাই কিন্তু বার্তা কিন্তু দিয়েছেন। তবে যাকে এই মুহূর্তে সাসপেন্ড করা হয়েছে সেক্ষেত্রে ঠিক কি অভিযোগ স্পষ্ট করে কি জানা যাচ্ছে? একেবারেই স্পষ্ট, যেটা পরিষ্কারভাবে যেটা দেখা যাচ্ছে যে অঞ্চল 3 অঞ্চল সভাপতিকে সাসপেন্ড করা হয়েছে সেই 3 অঞ্চল সভাপতির বিরুদ্ধে তারা ভোটের সময় তাদের ভূমিকা ঠিক ছিল না, অর্থাৎ তারা তৃণমূলের পক্ষে ভোট করেনি, এমনটাই অভিযোগ তাদের সামনে এসেছে এবং তদন্তে সেটা জানা গেছে, এমনটাই কিন্তু জানিয়েছে তৃণমূলের জেলা সভাপতি। বেশ, এবং এই কারণের জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা দলের কাজ করেনি, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। তদন্ত চলছে, যার যার বিরুদ্ধে পাবো তাদেরকে দলে রাখবো না, দল থেকে তাড়িয়ে দেবো। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তাদের তৃণমূল কংগ্রেস করার অধিকার নেই, তাদেরকে দল থেকে তাড়িয়ে দেবো। সাধারণ মানুষ বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে শহর এলাকা মফস্বল, সেখানে তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। এইটা তাদের মেনে নিতে খুব কষ্ট। স্বাভাবিক আছে, এই জায়গায় নিজেদের যারা উচ্চ নেতৃত্ব আছে তো কাউকে তো মানে বলির বখরা করতে হবে, আর সেই কারণে এইভাবে নিচের স্তরের কর্মীদের ঘাড়ে দায় চাপিয়ে এইভাবে নিজেদের যে ফল্ট, নিজেদের যে জায়গায় খামতি রয়েছে সেই জায়গাগুলো লুকানোর চেষ্টা। সাধারণ ইন্দ্রাণী, বঙ্গে বর্ষা কিন্তু প্রবেশ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে যে ছবি উঠে আসছে বিভিন্ন জায়গায় ডেঙ্গির বাড়বাড়ন্ত। ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শতাধিক, বাদুড়িয়া, টাকি, সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং বহু রোগী তারা ডেঙ্গির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। আমরা জানি যে বর্ষা প্রবেশ করতেই এই যে ডেঙ্গির উপদ্রব সেটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং সে মতো টাকি যে হাসপাতাল রয়েছে সেখানে বহু রোগী তারা ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। প্রত্যেক বছরই যে ছবি দেখা যায় বঙ্গে বর্ষার প্রবেশের সঙ্গে সঙ্গে ডেঙ্গির বাড়বাড়ন্ত কিন্তু দেখা যায় এবং এবারেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই একই খবর। ডেঙ্গির উপসর্গ নিয়ে এবার হাসপাতালে ভর্তি শতাধিক এবং সেই খবর কিন্তু বিভিন্ন জেলা থেকে উঠে আসছে। এবার বাদুড়িয়া, টাকি, সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, হাসপাতালে যে শতাধিক রোগী ভর্তি রয়েছে ডেঙ্গি উপসর্গ নিয়ে, তাদেরকে কি ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছে? সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, তারা কি পুরোপুরি প্রস্তুত? দেখো, একেবারে যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডেঙ্গি মোকাবেলায় কিন্তু তৎপর হয়েছে ইতিমধ্যে রাজ্য প্রশাসন। যে তুমি জানো বিগত বছরগুলো থেকে এই বছর অর্থাৎ জুলাই 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম। গত বছরের বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকলে এবার কিন্তু অনেকটাই কম, যার কারণে একদিকে মরশুমে অর্থাৎ পাল্লা বদল, অন্যদিকে বৃষ্টি কম হওয়ার পরে কিন্তু বিশেষ করে ডেঙ্গির প্রভাব বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে বসিরহাট স্বাস্থ্য জেলার আন্ডারে যে 10টি ব্লক রয়েছে সীমান্ত থেকে সুন্দরবনের, যে বিভিন্ন ব্লকে যেমন স্বাস্থ্য কেন্দ্র এবং ব্লক হাসপাতালগুলো তো রীতিমতো কিন্তু জ্বরের উপসর্গ নিয়ে অর্থাৎ ডেঙ্গি মতো উপসর্গ নিয়ে বমি, মাথা যন্ত্রণা, উচ্চ তাপমাত্রা, এমনকি ডায়রিয়া নিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তাদের সঙ্গে সঙ্গে যেমন তাদের লাভ এবং তাদের চিকিৎসা শুরু হয়েছে। ধন্যবাদ সঞ্জিত। আলিপুরদুয়ারের ধনতালি টাপু এলাকায় রায়ডাক নদীতে ভাঙন, প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত একাধিক জায়গা। যেমনটা জানা যাচ্ছে, ট্রান্সফরমার এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা, বিভিন্ন জায়গায় যে ভাঙনের ছবি উঠে আসছে এবং যে কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং চরম ভোগান্তির শিকার হয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
দেখো গতকাল রাত থেকে কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় একই চিত্র বৃষ্টি হচ্ছে, এর ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন। পাশাপাশি তোমাকে জানি রাখি আলিপুরদুয়ার জেলার অন্তলি টাপু এলাকায় রায়ডাক নদীর যে জলস্তরে নদী ভাঙ্গন হচ্ছে, আর সেখানে একটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে হাই ভোল্টেজের বিদ্যুৎ পোস্ট। বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। গত 2 দিন থেকে মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু এই সমস্যাটি উৎপন্ন হয়েছে। বৃষ্টিতে নদীর ভাঙ্গনের জেরে আলিপুরদুয়ার জেলার রায়ডাক নদীর যে ধনতলি টাপু এলাকা সকাল থেকে কিন্তু বিপজ্জনক অবস্থায় হাই ভোল্টেজ বিদ্যুতের পোস্ট রয়েছে। যে কোনো সময় বন দুর্ঘটনা ঘটতে পারে। এলাকার বাসিন্দা খুবই ভীত হয়েছে। তারপর বিদ্যুৎ দপ্তরের তরফে বিদ্যুৎ দপ্তরের টিম ঘটনাস্থলে গিয়েছে। তারা কিন্তু জোর কদমে কিন্তু নদীতে যে বিপজ্জনক অবস্থায় যে বিদ্যুৎ খুঁটি রয়েছে থেকে বাঁচানোর কাজ চেষ্টা করছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছে, তারা গোটা বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন। বেশ, ধন্যবাদ জানাবো অজয়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আলিপুরদুয়ারের ধনতলি টাপু এলাকায় রায়ডাক নদীতে ভাঙন এবং প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত একাধিক জায়গা। সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হাথরাসের মৃত্যু মিছিল দুঃখ প্রকাশ করলেন এবং স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার তিনি দুঃখ প্রকাশ করেছেন। যন্ত্রণা সহ্য করার শক্তি দিন ঈশ্বর, সরকার এবং প্রশাসনের ওপরে ভরসা রাখুন। যারা দায়ী তাদের ছাড়া হবে না, সংবাদ সংস্থাকে এই প্রতিক্রিয়া দিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। সে কোথায় রয়েছে, অর্থাৎ সে কেন লুকিয়ে রয়েছে, কেন গা ঢাকা দিয়েছে, বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। একজন ক্রিমিনাল কিভাবে সৎসঙ্গের আয়োজন করতে পারে এবং সেখানে যে ঘটনা ঘটলো তারপর থেকে অধরাই রয়েছে ভোলে বাবা। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ভোলে বাবা কোথায় সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। তার মাঝেই এই দুঃখ প্রকাশ করেছেন তিনি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি मनीष तिवारी। मनीष जी, बहुत सारे सवाल जहां पे उठ रहे हैं, इसी बीच भोले बाबा ने दुख जताया है, लेकिन पुलिस क्या कर रही है? वो दुख जता रहे हैं, वो क्रिमिनल है, सत्संग भी उन्होंने किया है, लेकिन पुलिस तो कुछ नहीं कर रही है। जी बिल्कुल, अगर देखा जाए जिस प्रकार से भोले बाबा का जो अब तक पता नहीं चल रहा था और मीडिया के सामने मुखातिब होकर के उनके द्वारा जो है जो दुख जताया गया और साथ ही साथ उनके द्वारा ये कहा गया कि जांच में पूरी तरीके से सहयोग करेंगे। साथ में अब भोले बाबा जो अब तक जो जानकारी नहीं मिल पा रही थी कि भोले बाबा कहाँ हैं, अब जानकारी मिल गई है कि भोले बाबा अपने ही आश्रम मैनपुरी के आश्रम में मौजूद हैं और उनके द्वारा वहीं पर वो तो क्या पुलिस जाएगी वहाँ पे, आश्रम में जाएगी पुलिस? जी बिल्कुल, अगर देखा जाए कि पुलिस महकमे के द्वारा उनके आश्रम के बाहर जो कई पुलिस कर्मियों को तैनात जरूर किया गया है, लेकिन अब तक अगर वहां मौजूदा मैनपुरी के जो इंस्पेक्टर हैं उनके द्वारा कहा गया कि जब बाबा का FIR में नाम ही नहीं है तो उनके खिलाफ उनको हिरासत में लेकर के पूछताछ करने का कोई सवाल उठता हुआ नजर नहीं आता। वहीं पर यही एक सबसे बड़ा सवाल है, जिस प्रकार से भोले बाबा के ऊपर अब तक FIR दर्ज नहीं की गई है और वहीं पर एक इंस्पेक्टर के द्वारा ये कहा जाता है कि हम भोले बाबा से अभी पूछताछ नहीं कर सकते जब तक उनका FIR में नाम नहीं आता। तो ये सबसे बड़ा सवाल है। हालांकि जिस प्रकार से विपक्षी दल इस पर सवाल जरूर उठा रहे हैं, उनका ये कहना है कि भोले बाबा की प्रति जो है कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए। वहीं पर अगर देखा जाए तो SIT की टीम जो है आज वहाँ मौके पर पहुंच गई है और अपनी जांच की शुरुआत कर दी गई है। मीडिया को दूर रखा गया है, मीडिया को जो है SIT टीम के आसपास नहीं जाने दिया जा रहा है। तो कह सकते हैं कि जिस प्रकार से भोले बाबा का FIR में नाम ना होना, भोले बाबा का जो है अपने ही आश्रम मैनपुरी के आश्रम में मौजूद होना और वहां पर पुलिस के द्वारा अब तक एंट्री नहीं की गई है। पुलिस जो है आश्रम के बाहर मौजूद है और पुलिस जवाब ये दे रही है कि बाबा का नाम FIR में नहीं है, इसलिए हम उनसे पूछताछ नहीं कर सकते। तो ये कई प्रकार के सवाल उठते हुए नजर आ रहे हैं। जिस प्रकार से अगर देखा जाए तो अखिलेश यादव का एक ट्वीट आया है, ट्वीट में उन्होंने साफ तौर से कहा है कि छोटी मछलियों को जो है सरकार के द्वारा जो है गिरफ्तार करके जेल भेजा जा रहा है, लेकिन जो बड़े लोग हैं इस पूरे जिस प्रकार से सैकड़ों की संख्या में जो मनीष जी, भोले बाबा के आश्रम में ही वहाँ पे उनके समर्थक तैनात है, क्या पुलिस के पास क्या पुलिस अभी सावधानी बरत रही है इस बारे में?
जी बिल्कुल, अगर देखा जाए तो जिस प्रकार से बाबा जो है मैनपुरी के आश्रम में मौजूद हैं, पुलिस आश्रम के अंदर एंट्री नहीं कर पा रही है और वहीं के जो इंस्पेक्टर हैं वो साफ तौर से कह रहे हैं कि बाबा का नाम एफआईआर में नहीं है, इसलिए हम बाबा को हिरासत में नहीं ले सकते। तो कहीं जब इससे पहले पुलिस का ये कहना था कि हम उनसे पूछताछ करेंगे, बाबा एक तरफ कह रहे हैं कि हम पुलिस का पूरा सहयोग करेंगे, यानी कि पुलिस अभी भी खोज जारी है पुलिस की। धन्यवाद। কথা বললাম প্রতিনিধি মনীষ তিওয়ারির সঙ্গে। बाद बहुत ही व्यथित हैं। प्रभु हमें बस संगत को इस दुख की घड़ी से उबरने की शक्ति दें। सभी शासन एवं प्रशासन पर भरोसा बनाए रखें। हमें विश्वास है जो भी उपद्रवकारी हैं वो बख्शे नहीं जाएंगे। हमने अपने वकील डॉक्टर ए.पी. सिंह जी के माध्यम से कमेटी के महापुरुषों से ये प्रार्थना की है कि दिवंगत आत्माओं के परिजनों एवं इलाजरत घायलों के साथ जीवन पर्यंत तन धन से खड़े रहने का आग्रह किया है। হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা, তারপরে রাজ্য জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব। আর তার আগেই নদিয়ার মায়াপুর ইস্কন চত্বরে সাজো সাজো রব সাজানো হয়েছে ইস্কন, রয়েছে কড়া নিরাপত্তাও। ইস্কনের রাজাপুর থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা যে রথ তিনটি তৈরি হবে, এই রাজাপুর থেকে বেরিয়ে তারপর যাবে মায়াপুর ইস্কনে। সেখানে লাখো লাখো ভক্তের আগমন হবে। প্রতি বছর সেই ছবি দেখা যায়, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না, যেখানে প্রচুর মায়াপুরে বহু ভক্তের সমাগম হয়। দেশ বিদেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মায়াপুরে আসেন এবং রথযাত্রা উৎসবে সামিল হন একেবারে। এবং সেই কথা মাথায় রেখে কিন্তু তৎপরতা গ্রহণ করেছে প্রশাসন। একইভাবে মহিষাদলে রথের প্রস্তুতি তুঙ্গে। ভিড় এড়াতে পুলিশের উদ্যোগে তৈরি হয়েছে গাইড ম্যাপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা। রথযাত্রা উপলক্ষে বসেছে বিশাল মেলা। ইতিহাস বলছে আগে মহিষাদলে ছিল 17 চূড়া রথ, এখন তা 13 চূড়া রথ হয়েছে। 13 চূড়া রথের চাকার উচ্চতা 4 ফুট। আরো 12 এখন এ পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।